একটি ডিএনএর জবানবন্দি। সেদিন সকালবেলা বাসায় ছিলাম। আমার ক্লাস ছিল না বলে আমি ইউনিভার্সিটিতে যাইনি। সাজিদের ক্লাস ছিল। আমি বাসায় বসে বসে শেক্সপিয়ারের হ্যামলেট পড়ছিলাম। দুঃখের কাহিনী আমি একদম পড়তে পারি না। হ্যামলেট পড়তে গিয়ে কখন যে আমার চোখ জোড়া অশ্রু সজল হয়ে উঠল আমি খেয়ালই করিনি। এই জিনিস আর বেশিক্ষণ পড়া যাবে না, না হলে কেঁদে কেটে আমি বুক ভাসিয়ে ফ্লোরে ছোটোখাটো জলাশয় বানিয়ে ফেলবো শিওর। হাত থেকে ধপ করে টেবিলের ওপর রাখলাম হ্যামলেট। খুব মন খারাপ। এই মুহূর্তে সাজিদ থাকলে সে নিশ্চয়ই আমাকে নিয়ে রসিকতা করতো। একবারের কথা, টেলিভিশনে একটা মুভি দেখাছিল। মুভিতে দেখাছিল নায়কের সৎ মা নায়ককে খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না। নায়কের বাবা নায়কের জন্য প্রচুর সম্পত্তি উইল করে রেখে দেয়। সেগুলো থেকে বঞ্চিত করতে নায়কের সৎ মা নায়ককে ছোটোবেলায় শহর থেকে অনেক দূরে রেখে আসে। নায়ক খুবই মানবেতর জীবনযাপন করে, একটি চায়ের দোকানে চাকরি করে। এই দৃশ্য দেখে টপ টপ করে আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সেদিন আমার এই অবস্থা থেকে সাজিদ আমাকে নিয়ে এতই হাসাহাসি করলো যে আমি এরপর থেকে তার সাথে বসে আর কোনো কিছুই দেখি না। আজকে হ্যামলেট পড়েও আমার একই অবস্থা। খুব কান্না পাচ্ছে আর কষ্ট লাগছে হ্যামলেটের জন্য। মনটাকে হালকা করা দরকার। একবার ভাবলাম বাহির থেকে ঘুরে আসি, কি মনে করে আবার সিদ্ধান্ত পাল্টালাম। সাজিদের টেবিলের পাশে এসে দেখলাম তার সে বিখ্যাত আমার মতে ডায়েরি টেবিলের উপর থেকে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এই ডায়েরির অনেক কিছু আমার পড়া, নতুন কিছু লেখা আছে কি না দেখার জন্য উল্টাতে লাগলাম। মাঝামাঝিতে এসে দেখলাম নতুন কিছু লেখা। লেখাটার শিরোনাম একটি ডিএনএর জবানবন্দি। মজার বিষয় মনে হচ্ছে। ডিএনএ জবানবন্দি আবার কী জিনিস? পড়া শুরু করলাম। সে ঠিক যেভাবে লিখেছে আমি সেভাবে তুলে ধরছি। একটি ডিএনএর জবানবন্দি। আমি একটি ডিএনএ। আমার পূর্ণ নাম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আমার সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনারা জেনে নেন ডিএনএ আসলে কি। ডিএনএ হচ্ছে বংশ পরস্পরায় বৈশিষ্ট্য নির্ধারক জিন এর ধারক ও বাহক। আপনারা কেউ আপনাদের বাবার মতে, কেউ মায়ের মতো, আবার কেউ দাদা দাদি বা নানানির মতো হয়ে থাকেন। ডিএনএ আপনাদের পূর্বপুরুষদের বৈশিষ্ট্য আপনাদের মাঝে নিয়ে এসেছে এবং একইভাবে আপনাদের বৈশিষ্ট্য আপনাদের পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাবে। আপনারা প্রায় বলেন তোমার সাথে আমার রক্তের সম্পর্ক। এই কথাটা আসলে ভুল। রক্তের সম্পর্ক বলে আসলে কিছু নেই। আপনাদের আসলে বলা উচিত তোমার সাথে আমার ডিএনএর সম্পর্ক। আপনার চোখ দেখতে আপনার বাবার মতো, নাক আপনার মায়ের মতো, মুখ একদম আপনার দাদার মতো, চুল আপনার ভাইয়ের মতো কোঁকড়ানো। এই যে আপনি আপনার আত্মীয় স্বজনের মতো দেখতে হলেন, তাদের কিছু কিছু বৈশিষ্ট্য পেলেন, এটা কিসের জন্য? এটার কারণ হলো ডিএনএ। সংক্ষেপে এটাই ডিএনএ তথা আমাদের পরিচিতি। আমাদের ব্যাপারে আরও বিস্তারিত লেখা যায়, তবে আমরা সেদিকে না গিয়ে এখন অন্য দিকে লাভ দেব। আচ্ছা, আপনারা ইনফরমেশন তথ্য সম্পর্কে তো জানেন, তাই না? ইনফরমেশন হচ্ছে এমন কিছু যা আপনাকে কোনো ব্যাপারে ইনফর্ম করবে, সিম্পলি যার মধ্যে জ্ঞান থাকে, নির্দেশনা থাকে, তাই হলো ইনফরমেশন তথা তথ্য। আরেকটু এগিয়ে যাই। ধরুন আপনি কোনো একটি সাগর পাড়ে হাঁটছেন। ধরে নেই যে সাগর পাড়ে এই এলাকাটিতে আপনি ছাড়া অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি গার্ড রেখে এই জায়গাটিতে অন্য কোনো মানুষ পশু পাখি প্রবেশাধিকার নিষিদ্ধ করেছেন। এমনকি বিচের এই জায়গাটায় যাতে কোনো জাহাজও নোঙর করতে না পারে তাও নিশ্চিত করেছেন। ধরুন হাঁটতে হাঁটতে আপনি বিচের একটি নির্জন এলাকায় এসে দেখলেন যে বিচের বালুতে লেখা আই লাভ ইউ। আচ্ছা, বিচের বালুতে আই লাভ ইউ এর মতো অর্থপূর্ণ, সাজানো গোছানো, ভাব প্রকাশক একটি বাক্য দেখার পর আপনার তৎক্ষণাৎ কী মনে হতে পারে? আপনি 100% শিওর যে এটা আপনি কোনোভাবে লিখেননি। নিশ্চয়ই মনে হবে যে কোনো মানুষ যার অক্ষজ্ঞান আছে, যে আই লাভ ইউ এর অর্থ বোঝে, তা লিখতে সক্ষম, স্পেলিং করতে সক্ষম, এমন কেউ এটি লিখে গেছে। যে এটি লিখে গেছে তার বুদ্ধি আছে, সে একজন বুদ্ধিমান সত্তা। ধরুন এটি দেখে আপনি খুব রেগে গেলেন, বুঝতে পারলেন যে আপনার গার্ডদের অসচেতনতার কেউ একজন এখানে এসেছে এবং এটি লিখে চলে গেছে। আপনি আপনার গার্ডকে ডাকলেন, বললেন, আমি বলেছিলাম না যে এখানে আমি ছাড়া অন্য কেউ যেন কোনোভাবে ঢুকতে না পারে? আমার বর্তমানে এখানে কে ঢুকেছে বলো? গার্ড কাছুমাছু করতে বলে, সাহেব সত্যি বলছে এখানে কেউই ঢুকেনি, আল্লাহর কসম। গার্ডের কথা শুনে আপনি আরও বেশি রেগে উঠলেন, বললেন, হোয়াট দ্য হেল ইট ইজ। এখানে যদি কেউ নাই ঢুকে তাহলে এই আই লাভ ইউ লেখাটি কীভাবে এলো?
তুমি কি বলতে চাচ্ছ সমুদ্রে বালু, পানি আর বাতাস একসাথে মিশে এই আই লাভ ইউ বাক্যটা নিজে নিজে তৈরি হয়ে গেছে? তুমি আমাকে এটা বিশ্বাস করতে বলছো? এই আই লাভ ইউ লেখাটা বাক্যটা নিজে নিজে তৈরি হয়ে যেতে পারে, এটি কি আপনি কোনো মতেই বিশ্বাস করবেন? নিশ্চয়ই না। ধরুন গার্ডকে বকাঝকা করে আপনি আবার হাঁটা ধরলেন। হাঁটতে হাঁটতে আরও কিছু দূর গেলেন। হঠাৎ আপনি দেখলেন যে বিচের বালুর ওপরে একটি বই রাখা আছে। অদ্ভুত ব্যাপার। আপনি বইটি হাতে নিলেন, খুলে দেখলেন যে এটি একটি উপন্যাসের বই। আপনি আবার গার্ডকে ডাক দিলেন, জানতে চাইলেন এই বই এখানে কীভাবে এলো, কে রেখে গেল। সে আবার মুখ নিচু করে বলল, সত্যি বলছি সাহেব, এখানে কেউ আসেনি। আপনি চিৎকার করে আবার বলে উঠলেন, তাহলে এই বইটাও কি সমুদ্রে বালি, পানি আর হাওয়ার মিশ্রণে নিজে নিজে লেখা হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে, বাধাই হয়ে গেছে? একটি উপন্যাসের বই, যাতে কিছু বর্ণমালা পাশাপাশি বসে শব্দ হয়েছে, কিছু শব্দ পাশাপাশি বসে অক্ষর হয়েছে, কিছু অক্ষর পাশাপাশি বসে বাক্য হয়েছে, আর অনেকগুলো অর্থপূর্ণ বাক্য নিয়ে হয়েছে একটি পুরো উপন্যাসের বই। আচ্ছা, সমুদ্রের পানি, বাতাস আর বালু মিশ্রণে এই বইটি নিজে নিজে লেখা হয়ে গেছে এমনটি কেউ দাবি করলে কি আপনি বিশ্বাস করবেন? করবেন না। আপনি পাল্টা তাকে বলবেন যেন সে পাবনা মেন্টাল হসপিটালে সিট বুক করে রাখে নিজের জন্য। ব্যাপারটা এতটাই হাস্যকর। এমনকি স্বয়ং মোহাম্মদ আইনস্টাইন এসে যদি পদার্থবিজ্ঞানের দোহাই দিয়ে বলে এই বইটি অটোমেটিক লেখা হয়ে গেছে কোনো লেখক ছাড়াই, তখন আপনি আইনস্টাইনকেও বলবেন, স্যার দয়া করে নিজের রাস্তা মাপুন। কোনো তথ্য, কোনো ইনফরমেশন, কোনো অক্ষর, কোনো বর্ণমালা, কোনো অর্থপূর্ণ রচনা লিখতে যেয়ে একটি বুদ্ধিমান সত্তার দরকার অনিবার্য, তা একটা বাচ্চা ছেলেরও জানে। ধরুন আপনি আরও কিছু দূর হেঁটে গেলেন, গিয়ে দেখলেন অপরূপ সুন্দর, ঠিক তাজমহলের মতো ডিজাইন করে মার্বেল পাথর দিয়ে একটি বিল্ডিং তৈরি করা আছে। আপনি খুব অবাক হলেন, এত সুন্দর মহলটি এখানে কিভাবে এলো? এটি দেখার সাথে সাথে আপনার কি মনে হবে? সমুদ্রের টর্নেডোর মতো ভয়ঙ্কর ঝড় উঠত, আর সেই ঝড়ের সাথে সাথে সমুদ্রের গভীর থেকে মণিমুক্তওয়ালা পাথর উড়ে এসে বালি আর পানি দিয়ে এই অপূর্ব মহলটি তৈরি হয়ে গেছে? একদম না। এটা ঘুণাক্ষরেও আপনার মনে আসবে না। আপনার যা মনে আসবে তা হলো প্রথমে একজন ডিজাইনার তথা ইঞ্জিনিয়ারের কথা, যে এই সুন্দর মহলটি নকশা করেছে, এরপরে অন্য সব। এই সুন্দর মহলটি তৈরির জন্য কিছু ইনফরমেশন দরকার। মহলের সামনে দরজা কোন দিকে হবে, কোন পাশে ঝর্ণা থাকবে, কোন পাশে বাগান, কোন দিকে গাড়ি পার্কিং ব্যবস্থা, কোন দিকে উদ্যান, এসবের জন্য কিছু দরকারি তথ্য তথা ইনস্ট্রাকশন দরকার। এই ইনস্ট্রাকশন একজন ইঞ্জিনিয়ার তার নকশা বিস্তারিত এঁকে রাখে এবং এটার উপর ভিত্তি করে একটি মহল তৈরি হয়। ধরুন আপনি সেই মহলে প্রবেশ করলেন। যেই মাত্র আপনি মহলে প্রবেশ করলেন, দেখলেন আপনার সামনে একটি কাগজ রাখা। কাগজটি আপনি হাতে নিলেন, খুললেন, তাতে লেখা এই মহলের ডান দিকটা আপনার জন্য অনিরাপদ। আপনি ভুলেও ডান দিকটায় যাবেন না, তবে বাম দিকটা আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ। আচ্ছা, কাগজে এই লেখাটা পাওয়ার পর আপনি কি এমন কারো অস্তিত্ব অনুভব করবেন না যে বুদ্ধিমান, যে লিখতে জানে, পড়তে জানে, যে চায় না আপনি বিপদে পড়ুন? নাকি আপনি ভাববেন যে এই কাগজ, এই লেখা সব কিছু আপনা আপনি হয়ে গেছে? অবশ্যই সেটা ভাববেন না। এবার ধরুন আপনি মহলটি ঘুরে ফিরে দেখা অবস্থায় খেয়াল করলেন যে বাইরের সমুদ্রের পাড়ে ভীষণ ঝড় উঠেছে, খুবই প্রলয়ঙ্করী ঝড়। ঝড়টা বেশ কয়েক ঘন্টা ছিল। ধরুন ঝড় থামলো আর আপনি মহল থেকে বের হয়ে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরলেন। একটু এগোতেই দেখলেন একটি বালুর স্তূপ, তার উপর কিছু ছেঁড়া পলিথিন, ছেঁড়া ব্যাগ, কিছু নুড়ি পাথর এদিক সেদিক ছড়ানো ছিটানো। এই স্তূপ আসার পথে আপনি দেখেননি, যাওয়ার পথেই দেখেছেন। আচ্ছা বলুন তো, এই বিদঘুটে বালুর স্তূপটা দেখে আপনার কি প্রথমে কোনো ইঞ্জিনিয়ারের কথা মনে আসবে? মনে হবে কি এই স্তূপটা তৈরিতে একজন ইঞ্জিনিয়ারের একটা নকশা আঁকতে হয়েছে? হা হা হা, কখনোই না। আপনি নিশ্চিত ধরে নেবেন যে এই বালুর স্তূপটি একটু আগে ঝড়ের তৈরি হওয়া, কারণ এর মধ্যে কোনো শিল্প নেই, সৌন্দর্য নেই, নেই কোনো কারুকার্যতা। ঝড় ঝাপটার ফলে এরকম কিছু এবড়ো থেবড়ো বালুর স্তূপ, আবর্জনার স্তূপ তৈরি হতেই পারে, কিন্তু একটি অপরূপ মহল অসম্ভব। এতক্ষণ ধরে যা বললাম তা হলো তথ্য। সেই আই লাভ ইউ, সেই উপন্যাসের বই, সেই মহলের নকশা, সেই কাগজে লেখা সব কিছুতেই কিছু না কিছু তথ্য আছে, আর এই তথ্যের পেছনে আছে কোনো কনসার্ন মাইন্ড তথা বুদ্ধিমান সত্তা। কোনো জড় পদার্থ, প্রাকৃতিক কোনো দুর্ঘটনা কোনোদিনও কোনো ইনফরমেশন দিতে পারে না, কারণ ইনফরমেশন দিতে লাগে একটি মন। যেমন সমুদ্রের পাড়ে অক্ষরগুলো বাংলায় অক্ষর রেখে আসলে হাজার কোটি বার ঝড়-ঝাপটা পরেও সেই অক্ষরগুলো কোনো একদিন পাশাপাশি মিলে রবীন্দ্রনাথের সোনার তরীর মতো কোনো কবিতা হয়ে যাবে এমন সম্ভাবনা 0.00%। কারণ সোনার তরী কবিতা লিখতে একটি মন লাগবে, বুদ্ধিমান সত্তা লাগবে। ঝড়-ঝাপটার পর হয়তো সেখানে আপনি কিছু অর্থবোধক শব্দ পেতে পারেন, যেমন প্রচণ্ড ঝড়ের কারণে বয়ের পাশে ল অক্ষরটি এসে বসতে পারে, আর বসলে
সেটি হয়ে যাবে বল। বল একটি অর্থপূর্ণ শব্দ। ম এর পাশে হ এবং তার পাশে ল এসে বসলে পাওয়া যাবে মহল শব্দটি, যদিও তার সম্ভাবনা কয়েক হাজারে একবার হলেও হতে পারে। দেখুন, আপনি এরকম 2-4টি ছন্নছাড়া শব্দ পেলেও পেতে পারেন, কিন্তু রবীন্দ্রনাথের সোনার তরীর মতো একটি কবিতা পাওয়া কোনোদিনও সম্ভব নয়। হাজার কেন, কোটি কোটি বছর সময় দেওয়া হলেও পাওয়া সম্ভব নয়। এতক্ষণ বলা হলো তথ্যের ব্যাপারে। উপরে আলোচনা থেকে আমরা দুটো যে সিদ্ধান্ত উপনীত হতে পারি: এক, ইনফরমেশন তথা তথ্য পেতে দরকার একটি কনসাস মাইন্ড তথা বুদ্ধিমান সত্তা, যার বিবেক আছে, বুদ্ধি আছে, চিন্তা করার ক্ষমতা আছে। আস্তে আস্তে পাখির একটা অংশ কোনো জড় পদার্থ, কোনো অসচেতন পদার্থ, যদি পৃথিবী সমতল হতো, একটা লম্বা কাঠ বা তার যার প্রাণ নেই, তাহলে কিভাবে দিন ক্ষমতা নেই, তার কাছ থেকে কখন এই তথ্য পাওয়া সম্ভব নয়। চোখের পলকে এই রাত নেমে পড়ে। এবার আমরা আবার ডিএনএতে সুরাজ কুমারের এই আর্ট থেকে আমাদের শরীরে একেবারে কাঠনিক যে উপাদান, তার নাম হলো রাতে আচ্ছাদিত করার যে প্রক্রিয়া, কোষের নিউক্লিয়াসের ভিতরে তখনই একদম কেন্দ্রে যা থাকে তার নামই হলো ডিএনএ। তাহলে কোরআন এই ডিএনএতে 4টি অক্ষর দিয়ে করেছে যে পৃথিবীর পুরো শরীরের গঠন। দ্বিতীয়ত ব্লুপ্রিন্ট বা সূরা আর-রাহমানের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অক্ষর হলো তিনি 2 অস্তাচল এবং 2 উদয়াচলের মালিক। এটা হলো অ্যাডেনিন। অস্তাচল আর উদয়াচল বলতে সূর্যের উদয় অস্তের কথা বলা হলো সাইটোসিন। আমরা জানি পৃথিবীতে বায়োলজিস্ট একদিনে 2বার সূর্য উদয় আর 2বার সূর্যাস্ত। কখনো কম্পিউটার প্রোগ্রামিং আমরা বাংলাদেশে কম্পিউটার প্রোগ্রামে যে বাইনারি কোড ব্যবহার করা হয়, আমেরিকানরা দেখে যে সেখানে যে সংখ্যা দুটো ব্যবহার করা হয়, তাহলে আমাদের এখানে যখন সকাল, তাদের কম্পিউটার প্রোগ্রামের বাইনারি সংখ্যাগুলো সাধারণত আমরা যখন সূর্যকে পশ্চিমে ডুবে যেতে দেখি, তারা তখন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত হতে দেখে। তার মানে পৃথিবীতে মোট 2বার এই সংখ্যাগুলোকে কোড হিসেবে ব্যবহার করে যে প্রোগ্রাম তৈরি করা হয়, সেটার উপরে কম্পিউটার পরবর্তী সূর্যোদয় তখনই সম্ভব যখন এভাবে ডিএনএতে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন এবং সাইটোসিন কার্ড বা তার মতো হতো, তাহলে সমন্বয়ে কম্পিউটার প্রোগ্রামের মতো একটি প্রোগ্রাম ডিএনএতে লম্বা কাঠ স্বদেশ পৃথিবী এক পাশে সূর্য ওঠে, অন্য পাশে ডুবে যেত। কিন্তু সেরকম হয় না, কারণ পৃথিবী গোলাকার। এই জন্য পৃথিবীতে আমরা 2বার সূর্যাস্ত আর আপনার সূর্যোদয় দেখতে পাই। আল্লাহ কোরআনে একই কথা বলেছেন। তিনি বলেছেন, তিনি মালিক 2 অস্তাচল আর উদয়াচলের। তাহলে তিনি নিশ্চয়ই জানেন পৃথিবী গোলাকার। আপনার বাবা আপনাকে কোলে নিয়ে কপালে সূর্যাস্ত আর 2 আপনার মাকে বলবেন, দেখো বাবু, যদি তিনি পৃথিবীকে ফ্ল্যাট তথা সমতলে বলবেন, তাহলে অবশ্যই তিনি এক অস্তাচল। বিংশ শতাব্দীর নাস্তিকতা যা কাদের উপর ভর করে এগিয়েছিল, তার নাম হলো, তার মানে কোরআন ইঙ্গিত করেছে বলা হতো নাস্তিকদের গোলাকার। নাস্তিকতা এতটুকু বলে স্বাধীন থামল। বিপুল চুপ করে আছে, নিপুণ দাওয়া করেছেন। তাদের হয়তো আর কিছু বলার নেই। 2004 সালে এই বিষয়টা বলল, সবাই বুঝলাম, কিন্তু পৃথিবীর ভূমিকে বিছানা বলার দরকার কি এত জটিল করে? স্বাধীন নিজের কারণ আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন নিপুণ দা আমাকে একটা লাভ লেটার দিয়েছিলেন তথ্য বিপাশার দিকে দেওয়ার জন্য। তিনি পোস্ট করেছেন, নিপুণ দা দাওনি কোনো ফিজিক্সের ল, কোনো ন্যাচারাল ভাব নিয়ে বলে, হ্যাঁ, কিন্তু এখানে যেখানে একটি এসব বলছে কিন্তু অক্ষম, জানো নিপুণ দা, আমি সেই চিঠিটা বিপাশার দিকে দেওয়ার আগে খুলে একবার পড়ে নিয়েছিলাম। নির্দেশনা কিভাবে এলো, যার পর রোমান্টিক গড়ে উঠে প্রাণের শরীরটা। নিশ্চয়ই এতে কোনো সুপার ন্যাচারাল ইন্টেলিজেন্সের। সাজিদ বলল, জানো সৌরভ, সেই ডিএনএর মধ্যে কি পরিমাণ তথ্য তথা ইনফরমেশন মজুদ রাখা আছে বা রাখা যাবে জানেন না? দেখলে আমার বিখ্যাত অ্যাথিস্ট, বায়োলজিস্ট, রিসার্চ আমরা সবাই বলেছেন একটি মাত্র কোষের মধ্যে, যে কোষের মধ্যে থাকে ডিএনএ, নিপুণদা যে পরিমাণ তথ্য রাখা যাবে, এখানে নিপুণদা কি বুঝিয়েছেন যে বিপাশাদের মুখ, বিপাশাদের মুখ দেখতে চাঁদের আকৃতির মতো, আই মিন গোলাকার? সরে বলো না, একটা কোষের মধ্যে যে পরিমাণ তথ্য আছে তা যদি কোনো মানুষ পড়া শুরু করে প্রতিদিন 1 সেকেন্ডে, যদি নিপুণদা সেদিন চাঁদ আসলে বিপাশাদি করতে পারে, তাহলে সেদিন মুখে একটি কোষের এটাকে বলে শেষ করতে ঠিক সেরকম আল্লাহ লাগবে পৃথিবীর ভূমিকে বিছানা উপমা দিয়ে বুঝিয়েছেন। তিনি আমাদের জন্য কত উপযোগী করে এটা কি পরিমাণ তথ্য তথা এটা দিয়ে তিনি পৃথিবীর আকৃতি বা কিছুটা আমার বা তোমার বেডরুমের বিছানা বোঝানোর বুঝেছেন মধ্যে কি সৌরভ একদম চোখ মেরে গেল, বুঝেছে? বিপুল চুপচাপ। সাজিদ নিপুণদার কাছে গিয়ে বলল, সরি ভাই, ওই চিঠি তোমার পারমিশন ছাড়াই পড়েছিলাম। কি করবো বলো, তোমাদের মতো সিনিয়রদের থেকে তো এক্সপিরিয়েন্স নিতে হবে, তাই না? নিপুণদা সাজিদকে ধরতে যাচ্ছিল আর অমনি সে এমন এক দৌড় দিল। আপনার হিটারটি তর্কের খাতিরে যদি ধরে পুনশ্চ তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় যে আল্লাহ সত্যি সত্যি পৃথিবীকে কার্পেটের মতো করে তৈরি করেছে, তাহলেও কোনো ভুল হবে না। কারণ কার্পেট তো শুধু সমতল জিনিস গরম হওয়া জল সে করা যায় তা নয়, গোলাকার জিনিসও কার্পেট করা যায়। উদাহরণস্বরূপ একটি ফুটবলের কথা চিন্তা করুন, সুন্দর করে ফুটবল একটি গোলাকার জিনিস, আপনি এসে দেখলেন যে কি রকম কার্পেটের মতো করে আচ্ছাদিত। এখন আল্লাহ যদি বলেন তিনি ভূমিকে কার্পেটের মতো করে বিছিয়েছেন, তাহলে ধরা যায় যে
সায়েন্সে মতো ব্লাইন্ড গোলাকার লাভ মিনে প্রকৃতি এক কাপ তিনি চা কাপের তৈরি মতো হলেও হতে মিশিয়েছে। পারে, কিন্তু তাছাড়া সূরা আল ইনফরমেশন ইনশিকাকের তথা 3 তথ্য নম্বর আসার আয়াতে জন্য যে একটি আছে কনসাস মাইন্ড যেদিন দরকার, পৃথিবীকে আমরা সমতল করা ইতিপূর্বে হবে, পরিষ্কার এখানে বলা করেছি। হচ্ছে কিয়ামত এমনকি দিবসের বিজ্ঞান কথা। মহলে সেদিন সুপরিচিত পৃথিবীকে আল্লাহ ইনফরমেশন সমতল থিওরি করবেন, বলে, তাহলে তিনি কোনো যদি এনার্জি বা এখন ম্যাটার পৃথিবীকে থেকে সমতল কোনো করে তৈরি ইনফরমেশন পাওয়া করতেন, যায় না। আবার তাহলে কিয়ামত দিবসে ডিএনএর এটাকে মধ্যে সমতল এরকম করার কথা আসে সুনির্দিষ্ট কিভাবে? সুপরিকল্পিত সুসজ্জিত তথ্য কোথায় থেকে এলো? আমরা এর জন্য 4টি ধারণা অবতারণা করতে পারি। 1, হয়তো কোনো মানুষ এই তথ্যগুলো ডিএনএতে লিখে দিয়েছে। 2, হয়তো কোনো এলিয়েন এই তথ্যগুলো ডিএনএতে লিখে দিয়েছে। 3, হয়তো সায়েন্সের সূত্রগুলো নিজে নিজে কার্যকরী হয়ে এটা লিখে ফেলেছে। 4, হয়তো কোনো প্রাকৃতিক বুদ্ধিমান সত্তা এই তথ্যগুলো ডিএনএতে লিখে রেখেছে। এখন সমীকরণ 1 অনুসারে যদি ধরে নিই কোনো মানুষ এটি লিখে রেখেছে, তাহলে প্রশ্ন আসে এই মানুষের শরীরে যে ডিএনএ আছে তাতে কে তথ্যগুলো লিখলো? তাহলে দেখা যাচ্ছে সমীকরণ 1 বাতিল। সমীকরণ 2 অনুসারে যদি ধরে নিই কোনো এলিয়েন এটি লিখেছে, তাহলে একই প্রশ্ন এই এলিয়েনের যে বুদ্ধি তা কোন বুদ্ধিমান সত্তা দান করেছে? তাহলে এটাও বাতিল। ইনফরমেশন থিওরির মতে সমীকরণ 3 নিজে নিজে বাতিল হয়ে যায়, কারণ কোনো আনকনশাস মাইন্ড কোনো বস্তু কখনোই কোনো তথ্য তথা ইনফরমেশন প্রডিউস করতে সক্ষম নয়। পৃথিবীতে একটি প্রমাণও নেই যেখানে দেখা গেছে সায়েন্সের সূত্রগুলো নিজে নিজে কার্যকর হয়ে শেক্সপিয়ারের মধ্যে একটি সনেট লিখে ফেলেছে, তাহলে এটাও বাতিল। বাকি থাকলো সমীকরণ 4, এই তথ্য ডিএনএতে কোথায় থেকে এলো? প্রপার এবং লজিক্যাল উত্তর হলো অতিপ্রাকৃত কোনো সত্তা থেকে। ঠিক যেমনটা এককালের নাস্তিকের গুরু ডক্টর অ্যান্টনি ফ্লি বলেছেন। তাহলে ডিএনএতে এই তথ্য কোথায় থেকে এলো? এর একটি গ্রহণযোগ্য উত্তর স্রষ্টা থেকে। সাজিদের ডায়েরিতে এটুকুই লেখা। আমি ডায়েরিটা বন্ধ করলাম, ভাবলাম আমি নিজেও একজন জেনেটিক্সের ছাত্র। এই ডিএনএ নিয়ে আমি কত পড়েছি, কত জেনেছি, কিন্তু এভাবেও যে ভাবা যায় তা আমি কোনো দিন ভাবিনি। হঠাৎ খেয়াল করলাম আমার কাঁধে কেউ একজনের হাত। আমি পাশ ফিরলাম, দেখলাম সাজিদ দাঁড়িয়ে। সে বলল, কী পড়ছিস? একটি ডিএনএ জবানবন্দি। কী বুঝলি? আমার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো এই আয়াত, অচিরে আমি তাদেরকে আমার নির্দেশাবলী দেখাবো, আর তাদের নিজেদের মধ্যেও। তখন তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এ কোরআনের আয়াত সত্য। সাজিদ মুচকি হাসলো, খুবই রহস্যময় সেই হাসি।